গল্পের সুর চ্যানেলে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুমথনাথ ঘোষের লেখা একটি গল্প, অভিমান। আর বরাবরের মতোই গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নূপুর। ছাত্র অবস্থায় হরিবিলাসবাবু তার একমাত্র পুত্র অমলের বিবাহ দিলেন। সবাই নিষেধ করিল, কিন্তু তিনি কাহারও কথা শুনিলেন না। আত্মীয় স্বজনরা তাহাকে অনেক বুঝাইলেন। অমলের বর্তমান, অমলের ভবিষ্যৎ, নারী সংসর্গে লেখাপড়ার অবনতি, মূর্খ অপগণ্ড পুত্রের শোচনীয় পরিণাম, স্বাস্থ্যহীনতাবশ ক্ষয়রোগ ও অনতিবিলম্বে মৃত্যুর আশঙ্কা প্রভৃতি যত রকমের কুৎসিত ভয়াবহ কুফল অপরিণত বয়সে বিবাহ দিলে ঘটিতে পারে, তাহার সবগুলি তাহারা ভবিষ্যদ্দ্রষ্টা ঋষির মতো পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করিতে ত্রুটি করিলেন না। বস্তুত হরিবিলাসবাবু জানিতেন যে অমলের এখনও বিবাহের বয়স হয় নাই। হাই স্কুলের সেকেন্ড ক্লাসে সে পড়ে। 16 পূর্ণ হইয়া সবে 17 বছরে পড়িয়াছে। তাহার উপর রোগা একহারা চেহারা, স্বাস্থ্যও বিশেষ ভালো নয়। তবু যে তিনি কেন সকলের কথা অগ্রাহ্য করিয়া পুত্রের বিবাহ দিয়া বসিলেন, সে কথা জানিতে হইলে সকল সামাজিক বিধিনিষেধেরও উপরে মানুষের যে চির রহস্যাবৃত মন, তাহার কিছু খবর রাখিতে হয়। অবশ্য রহস্য চিরকাল রহস্যই রহিয়া যায় এবং গোপনতা গোপনই থাকিয়া যায়, যদি উহা কাহারও কাছে প্রকাশ করা না যায়। কারণ অন্তরঙ্গ বলিতে যাহা বুঝায়, হরিবিলাসবাবু সেরকম একজনও ছিল না। সকলের সঙ্গে যেমন তিনি মিশিতেন, আবার সকলের নিকট হইতে তেমনি দূরেও থাকিতেন। সমাজের মধ্যে থাকিয়াও যেন তিনি ছিলেন অসামাজিক, বহুর মধ্যে যেন একাকী। এবং এই ক্ষেত্রে হয়তো তাহাই হইত, যদি না সেদিন বালিকা বিদ্যালয়ের পারিতোষিক বিতরণ দেখিয়া গিয়া একটি ছোট মেয়ের গান শুনিয়া তাহার চোখে জল দেখা দিত এবং তাহাকে একটি স্বর্ণপদক তিনি উপহার দিয়া বসিতেন। সেই মেয়েটির চাহনি, সেই মেয়েটির কণ্ঠস্বর, সেই মেয়েটির চালচলন সারাক্ষণ তাহার সমস্ত চৈতন্যকে এরূপ অভিভূত করিয়া রাখিল যে তিনি সভাভঙ্গ হইবার পর কাহারও সহিত কোনো বাক্যালাপ না করিয়া একেবারে সোজা নিজের ঘরে আসিয়া ঢুকিলেন এবং বহুদিনের বিবর্ণ একখানি খাম নিজের ক্যাশ বাক্সর তলা হইতে বাহির করিয়া বক্ষে চাপিয়া ধরিলেন। হরিবিলাস বাবুর হাত কাঁপিতে লাগিল, চোখ ছলছল করিয়া উঠিল। 17 বৎসর পরে এই প্রথম তিনি স্ত্রীর ফটো বাহির করিলেন। এখানে তাহাদের বিবাহের ফটো। তাহারই কাঁধে হাত দিয়া দাঁড়াইয়া আছেন তাহার স্ত্রী নববধূ বেশে। 6 মাসের শিশুপুত্র অমলকে রাখিয়া তাহার স্ত্রী যেদিন স্বর্গে যান, সেই দিন হইতে আজ পর্যন্ত কখনো তিনি সাহস করিয়া এই ছবিখানির দিকে তাকাইতে পারেন নাই এবং বহু লোকের অনুরোধ সত্ত্বেও আর দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন নাই। হরিবিলাসবাবু খামের ভিতর হইতে ধীরে ধীরে সেই ছবিখানি বাহির করিলেন এবং আজকের এই বালিকাটির সঙ্গে তার স্ত্রীর মুখের অদ্ভুত সাদৃশ্য দেখিয়া চমকাইয়া উঠিলেন। 23 বৎসর পূর্বে যেদিন এই ছবিখানি তুলিয়াছিলেন, সেদিনের কথা মনে পড়িয়া তার চোখ দিয়া 2 ফোঁটা জল গড়াইয়া পড়িল। এই ছবিখানি তাহার স্ত্রী সযত্নে সিন্দুকের মধ্যে লুকাইয়া রাখিয়াছিলেন। লজ্জায় কাহারও সামনে কোনো দিন বাহির করিতে দেন নাই। হরিবিলাস বাবু যেন ইহার ভিতর দিয়া আবার বহুদিন পরে তাহার স্ত্রীর স্পর্শ অনুভব করিতে লাগিলেন। এমন সময় হঠাৎ পিতাকে কি বলিবার জন্য অমল সেই ঘরে ঢুকিল, কিন্তু বাবা বলিয়া ডাকিয়াই তার মুখের কথা মুখে মিলাইয়া গেল। হরিবিলাসবাবু এমনভাবে অপলক দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া রহিলেন যে অমল কেমন ভড়কাইয়া গেল। হরিবিলাসবাবু যেন পুত্রকে আজ নতুন রূপে দেখিলেন। 23 বৎসর পূর্বে তাহার যে চেহারা ছিল, তাহার সঙ্গে অমলের চেহারার এমন অদ্ভুত মিল দেখিয়া তিনি বিস্মিত হইলেন। ভীত ও অস্ফুট কণ্ঠে অমল বলিল, বাবা, তোমার কি অসুখ করেছে? নিজেকে সামলাইয়া লইয়া তিনি বলিলেন, অসুখ? হ্যাঁ, না না, বলিয়া ছবিখানি তৎক্ষণাৎ সিন্দুকের মধ্যে রাখিয়া চাবি বন্ধ করিলেন।
সেদিন হইতে কেন জানি না তাহার জেদ চাপিল যেমন করিয়া হোক সেই বালিকাটির সহিত অমলের বিবাহ দিবেন। মেয়েটির নাম মেনকা। পিতৃ মাতৃহীন হইয়া কাকার সংসারে মানুষ হইতেছিল অপ্রয়োজনীয় জিনিসের মতো। তাই হরিবিলাসবাবু যখন বিনাপণে পুত্রের জন্য তার পানি প্রার্থনা করিয়া পাঠাইলেন, মেনকার কাকা তখন ভ্রাতুষ্পুত্রী অল্প বয়সের কথা একবারও চিন্তা করিলেন না, বরং আত্মীয় স্বজনদের কাছে বর্তমান বিবাহ প্রথার কুফল ও সেকালের গৌরীদানের মহিমা কীর্তন করিতে করিতে মেনকার অবাঞ্ছিত ভার স্কন্ধ হইতে নামাইয়া দিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন। 10 বৎসরের বালিকা বধূ বেশে কাঁদিতে কাঁদিতে হরিবিলাস বাবুর ঘরে আসিয়া উঠিল। অমল পিতাকে দেবতার মতো ভক্তি করিত। কোনো দিন তাহার মুখের দিকে চাহিয়া কোনো কথা বলে নাই। পিতার ইচ্ছাই ছিল তাহার ইচ্ছা। সেই জন্য তাহার বিবাহের দিন হইতে পিতাকে পূর্বাপেক্ষা হর্ষোৎফুল্ল দেখিয়া তাহার মন খুশিতে ভরিয়া উঠিল। কি যেন একটা বিষাদের ছায়া সে বাল্যকাল হইতে তাহার পিতার মুখে লক্ষ্য করিয়া আসিতেছিল। সর্বদা যেন একটা দুঃসহ ভার তিনি অন্তরে লুকাইয়া রাখিতেন। তাই বহুকাল পরে পিতার মনের এই পরিবর্তন লক্ষ্য করিয়া অমল যতখানি খুশি হইল তার চেয়েও বেশি হইলেন তাহার খুড়ি, মাসি, পিসি, বিধবা ভগিনী প্রভৃতিরা। যেদিন হরিবিলাসবাবুর স্ত্রী বিয়োগ হইয়াছিল সেদিন হইতে কে যেন তাহার অন্তরের সমস্ত সুখ শান্তি হরণ করিয়া লইয়াছিল। বাড়িতে কেহ তাহাকে হাসিতে দেখে নাই, কেহ তাহাকে কোনো আনন্দ উৎসবে যোগদান করিতে দেখে নাই। চাকরি না করিলে নয়, সংসারের এতগুলি প্রাণী অনাহারে মরিবে, তাই যেন যন্ত্রচালিতের মতো তিনি নিয়মিত অফিসে যাইতেন এবং অফিস হইতে ফিরিয়া আসিয়া চুপচাপ ঘরে বসিয়া বই লইয়া পড়িতেন। অসাধারণ গাম্ভীর্য দিনরাত তাহাকে ঘিরিয়া থাকিত। সংসারের কোনো কিছুর দিকে তিনি ফিরিয়া চাহিতেন না। ঝি, চাকর, রাঁধুনি, বামুন, বিধবা বোন, ভাগ্নে, ভাগ্নী, উপার্জন অক্ষম ভাই ও তাহার স্ত্রী, ভাইপো, ভাইঝি, পিস্তুত ভাই, মাসতুত বোনের জামাই, ইহাদের লইয়া সংসার দিন রাত মুখরিত হইয়া থাকিত। তাহাদের স্বার্থ সংঘাতজনিত কোলাহল হইতে তিনি সর্বদা নিজেকে দূরে রাখিতেন। শুধু মাসের প্রথমে মাহিনা পাইয়া খরচের জন্য মোটা রকমের একটা টাকা বিধবা বোনের হাতে তুলিয়া দিতেন। ইহা ছাড়া প্রয়োজনে অপ্রয়োজনে সংসারের ফাঁকে ফাঁকে অতিরিক্ত অর্থ গুজিয়া দিয়া এই ক্ষণভঙ্গুর সংসারের ভিত্তিটাকে কোনো রকমে রক্ষা করিয়া যাইতেন। এমনি করিয়া 17 বৎসর চলিয়া আসিতেছিল। কিন্তু যেদিন একমাত্র পুত্র অমলের বিবাহ দিয়া হরিবিলাসবাবু পুত্রবধূ ঘরে আনিলেন, সেই দিন হইতে যেন এই নিয়মের ব্যতিক্রম ঘটিল। তিনি ধীরে ধীরে নিজের হাতে আবার সংসারের ভার তুলিয়া লইলেন। নতুন আশা, নতুন উদ্যম, নতুন প্রেরণায় তাহার সারা দেহ সঞ্জীবিত হইয়া উঠিল। আত্মীয় স্বজন যাহারা এতদিন বিনা বাধায় সংসারের কর্তৃত্ব করিতেন, তাহারা চোখের জল মুছিতে মুছিতে বলিলেন, আহা, বউ নিয়ে বাছা যেন আবার সংসারী হয়, ভগবান যেন তাই করেন। বাছার কষ্ট দেখলে বুক ফেটে যায়। হরিবিলাসবাবু 600 টাকা বেতনে পাটনার সরকারি দপ্তরে চাকরি করিতেন। সরকার দত্ত স্বল্প পরিসর কোয়ার্টারে এতদিন কোনো রকমে ছাগলের খোঁয়ারের মতো বহু জন পরিবৃত হইয়া দিনাতিপাত করিতেছিলেন। আজ হঠাৎ তার মনে হইল এই জঘন্য আলোবাতাসহীন ঘরগুলি যেন তার শ্বাসরোধ করিয়া ধরিতেছে। কেরানি বলিয়া কি তিনি মানুষ নহেন? এই দাস মনোবৃত্তির প্রতি ঘৃণায় তার মন রি রি করিয়া উঠিল। এতদিন কেমন করিয়া এই ক্ষুদ্র প্রকোষ্ঠে বাস করিয়াছেন ভাবিয়া তার বিস্ময়ের সীমা রহিল না। এতদিন কি তাহার মধ্যে মনুষ্যত্ব ছিল না? পরদিন অফিসে যাইয়াই তিনি এক দরখাস্ত করিয়া বসিলেন টাকা ধার লইবার জন্য, এবং অল্প দিনের মধ্যে গঙ্গার ধারে এক বিরাট অট্টালিকা নির্মাণ করাইলেন। এদিকে শ্বশুরকে পাইয়া মেনকা যেন পিতা ও মাতার শোক একসঙ্গে ভুলিল। ছোটখাটো আদরে আবদারে সে সর্বদা হরিবিলাসবাবুকে ব্যস্ত করিয়া তুলিত। তিনিও সব কাজ ফেলিয়া বৌমার তুচ্ছতম আদেশটি আগে প্রতিপালন করিতে ছুটিতেন, যেন ইহা তাহার প্রথম ও প্রধান কর্তব্য।
মেনকাকে পাইয়া হরিবিলাস বাবুরও আবার নতুন জীবনযাত্রা শুরু হইল। বৌমা ফুল ভালোবাসে বলিয়া তিনি বাড়ির চারিপাশে বিরাট ফুলের বাগান করাইলেন। বৌমা রাজহাঁস দেখিতে ভালোবাসে বলিয়া বাগানের মাঝে একটি পুষ্করিণী কাটাইয়া তাহাতে রাজহাঁস ছাড়িয়া দিলেন। বৌমা হরিণ ভালোবাসে বলিয়া ছোট ছোট কতগুলি হরিণ কিনিয়া আনিয়া বাগানে ছাড়িয়া রাখিলেন। মেনকা কখনো হরিণের পিছু পিছু সেই বাগানের মধ্যে ছুটিয়া বেড়াইত, কখনো বা রাজহাঁসগুলিকে ঢিল মারিয়া ব্যস্ত করিয়া তুলিত। হরিবিলাস বাবুও তাহার পিছু পিছু বাগানে ছুটাছুটি করিয়া বেড়াইতেন। তিনি যেন ছিলেন তার খেলার সাথী। যদি তিনি কোনোদিন অনিচ্ছা প্রকাশ করিতেন, মেনকা জোর করিয়া তাহাকে টানিতে টানিতে বাগানে লইয়া যাইত, এবং কখনো বা সে নিজে রাগিয়া মুখ ভার করিয়া ঘরে বসিয়া থাকিত। আবার হরিবিলাসবাবু তাহার মন ভাঙাইয়া তাহার ইচ্ছাতেই নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করিয়া দিতেন। এইভাবে শ্বশুর তাহার বয়সের কথা ভুলিয়া গিয়া 5 বছরের শিশুর মতোই মেনকার সহিত খেলা করিতেন। ইহা ছাড়াও শ্বশুরের প্রতিটি খুঁটিনাটি কাজ মেনকা নিজে হাতে করিয়া দিত। অফিসে যাইবার সময় তাহার জামা কাপড় লইয়া সে দাঁড়াইয়া থাকিত। পান, জলের গেলাস, তামাক পর্যন্ত সাজিয়া প্রস্তুত করিয়া রাখিত, এবং তিনি খাইতে বসিলে পাখা হাতে করিয়া সারাক্ষণ মেনকা তাহাকে বাতাস করিত। ছেলে মানুষের হয়তো কত কষ্ট হইতেছে ভাবিয়া হরিবিলাসবাবু তাহাকে নিষেধ করিতেন, কখনো বা ধমকাইতেন, কিন্তু কে যেন কাহাকে বলে। দুষ্টুমি ভরা হাসিতে চোখ মুখ উদ্ভাসিত করিয়া মেনকা সেই কাজগুলি তৎক্ষণাৎ করিয়া ফেলিয়া তাহাকে আরও রাগাইত। হরিবিলাসবাবু তাহার মুখের দিকে চাহিয়া হাসিয়া ফেলিতেন। এইভাবে ছোট ছোট স্নেহের অভিনয় নিত্যই তাহাদের মধ্যে চলিত, এবং এমনি করিয়া কোথা দিয়া কেমন করিয়া সেই ছোট্ট মেয়েটি যে একদিন তাহার সমস্ত অন্তর অধিকার করিয়া বসিল, তাহা হরিবিলাসবাবুও বুঝি জানিতে পারিলেন না। অফিসের ছুটি হইলে আর এক মুহূর্ত কোথাও অপেক্ষা না করিয়া তিনি বাড়ি ফিরিয়া আসিতেন, এবং আসিবার সময় দোকান হইতে ভালো ভালো ফল ও উৎকৃষ্ট খাবার লইয়া আসিয়া বৌমাকে চোখের সামনে বসাইয়া খাওয়াইতেন ও নিজে খাইতেন। ভালো কাপড়, ভালো জামা, নতুন ফ্যাশনের যাহা কিছু তাহার চোখে পড়িত তাহা তৎক্ষণাৎ তিনি মেনকার জন্য কিনিয়া আনিতেন। ছোট মেয়েরা পুতুলকে যেমন করিয়া সাজায় তেমনি করিয়া তিনি তাহাকে সাজাইতেন অন্তরের সমস্ত স্নেহ ও ভালোবাসা দিয়া। কিছুতেই আর তাহার আশা মিটিত না। যাহা আনিতেন তাহাই মনে হইত যেন মেনকার পক্ষে অকিঞ্চিতকর। শ্বশুরের এই আদর যত্ন ভালোবাসায় মেনকা একেবারে অভিভূত হইয়া পড়িত, এবং এই অনাস্বাদিত পূর্ব স্নেহের আতিশয্যে বারবার তাহার চক্ষু সজল হইয়া উঠিত। শ্বশুরের কাছে মেনকার যত আবদার, কোনো দিন তাহার কোনো ইচ্ছা তিনি অপূর্ণ রাখেন নাই। একদিন রাস্তায় একখানি চকচকে সাদা মোটর গাড়ি দেখিয়া মেনকা বলিল, বাবা, আমি ওই রকম গাড়ি চড়ব। তাহার পরের দিন হরিবিলাসবাবু সেরকমের একখানি গাড়ি কিনিয়া বসিলেন। খুড়ি, জ্যাঠাই, ভগ্নী প্রভৃতি রমণীরা হরিবিলাসবাবুর এই পরিবর্তন লক্ষ্য করিয়া বলাবলি করিতেন, আহা, বাছার প্রাণে কত শখ অপূর্ণ ছিল, ভাগ্যিস অমলের বিয়ে হয়েছিল, ভগবান ওদের বাঁচিয়ে রাখুন। রাত্রে বিছানায় শুইয়া মেনকা অমলকে বলে, তোমার চেয়ে বাবা আমাকে ঢের বেশি ভালোবাসেন। অমল বলে, তোমার চেয়ে আমায় বেশি ভালোবাসেন। মেনকা বলে, ইস। অমল বলে, কখনো নয়, আমাকে বাবা মোটর গাড়ি কিনে দিয়েছেন, তোমাকে তো আর দেননি। আমাকে বাবা ঘোড়া কিনে দিয়েছেন, তোমাকে তো দেননি। মেনকা বলে, ঘোড়ার চেয়ে অনেক বেশি দাম মোটর গাড়ির, তাহলে বাবা নিশ্চয়ই আমাকে বেশি ভালোবাসেন। অমল বলে, ইস। মেনকা বলে, আমায় নিয়ে বাবা রোজ গাড়ি করে বেড়াতে যান, তোমায় তো আর নিয়ে যান না। তাড়াতাড়ি তাহার কথার উত্তর দিতে গিয়া অমল চুপ করিয়া যায়। হঠাৎ তাহার মনে হয়, সত্যিই তো রোজ বাবা মেনকাকে লইয়া বেড়াইতে যান, তাহলে কি তিনি আমাকে তেমন ভালোবাসেন না? সঙ্গে সঙ্গে আবার তাহার মনে হয়, ধ্যাৎ, তা কি কখনো হয়? বাবা আমাকে কত ভালোবাসেন। মেনকা ছেলে মানুষ, তাই তাকে আদর করেন,
এইভাবে তাহারা দুইজনে পিতৃস্নেহের ভাগ বাটোয়ারা লইয়া ঝগড়া করিতে করিতে একসময় ঘুমাইয়া পড়ে। তাহা ছাড়া সমস্ত দিন তাহারা পিঠোপিঠি ভাই বোনের মতো হাসিয়া খেলিয়া তুচ্ছ কারণে ঝগড়া করিয়া বাড়ি মাথায় করিয়া রাখে। বাহিরের কেউ দেখিলে বুঝিতেই পারে না যে তাহারা স্বামী স্ত্রী। হরিবিলাসবাবু দুই চোখ ভরিয়া তাহাদের এই প্রেমলীলা দেখিতেন। দেখিয়া দেখিয়া তাহার যেন আর আশ মিটিত না। কিন্তু একদিন হঠাৎ যেন তাহার মনে হইল এতটা বাড়াবাড়ি ভালো নয়, ইহাতে ছেলের স্বাস্থ্য লেখাপড়া উভয়ই নষ্ট হইতে পারে। তাই কতকটা জোর করিয়াই তিনি তাহাদের দূরে দূরে রাখিতে চেষ্টা করিতেন এবং সেই উদ্দেশ্যে প্রত্যহ বিকেলে আরও বেশিক্ষণ ধরিয়া বৌমাকে লইয়া তিনি বেড়াইয়া বেড়াইতেন। মেনকা মোটর চড়িতে ভারী ভালোবাসে। নিত্য নতুন শাড়ি পরিয়া নিখুঁত করিয়া সাজিয়া শ্বশুরের পাশে আসিয়া বসিত। কত মাঠ, কত নদী ও অরণ্য পশ্চাতে ফেলিয়া তাহাদের গাড়ি ছুটিত দূর দূরান্তরে। বিস্ময় বিমুগ্ধ নেত্রে মেনকা সেসব দেখিতে দেখিতে ঘুরিয়া বেড়াইত। হরিবিলাসবাবু নিজে মোটর চালাইতেন। কখনো অজস্র প্রশ্ন একসঙ্গে করিয়া মেনকা তাহাকে বিপদে ফেলিত। কখনো বা বলিত, বাবা আমি গাড়ি চালাবো। রোজ রাত্রে বিছানায় শুইয়া মেনকা তাহার ভ্রমণ বৃত্তান্ত একে একে অমলকে শুনাইত। অমল তাহা শুনিতে শুনিতে ঘুমাইয়া পড়িত। একদিন রাগ করিয়া অমল বলিত, যাও, শুনতে চাই না। কিংবা কোনোদিন বলিত, চুপ করো, আমার ভয়ানক ঘুম পেয়েছে। মেনকা তখন দুই হাতে তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিত, রাগ করো না গো, বাবা বলেছেন তুমি যখন বড় হবে, তোমার লেখাপড়া সব শেষ হয়ে যাবে, তখন তোমাকে একখানা আলাদা খুব বড় গাড়ি কিনে দেবেন। তুমি যত ইচ্ছে ঘুরে বেড়াবে। এখন দিলে তোমার এক্সামিনের ক্ষতি হবে কি না? অমল বলিত, চাই না আমি গাড়ি। এইভাবে দেখিতে দেখিতে 5 বছর কাটিয়া গেল এবং কেমন করিয়া যে সকলের অজ্ঞাতসারে মেনকা কৈশোর পার হইয়া যৌবনে পদার্পণ করিল, তাহা হরিবিলাস বাবু কিংবা অমল কেহই বুঝিতে পারিল না। শুধু একদিন অপরাহ্নে শ্বশুরের সঙ্গে বেড়াইতে যাইবার জন্য মেনকা যখন আয়নার সম্মুখে দাঁড়াইয়া ধনুকের মতো বাঁকা ভ্রু দুটির মধ্যে সিন্দুরের টিপ পড়িতেছিল, তখন অমলের মনটা যেন কেমন হইয়া গেল। সে আস্তে আস্তে তাহার হাত দুটি ধরিয়া বলিল, মিনু, আজ আর তুমি বেড়াতে যেও না, চলো আমরা দুজনে বাগানে ফুল তুলিকে। মেনকা বলিল, বাবা গাড়ি বার করে এনে দাঁড়িয়ে আছেন, আমি না গেলে তিনি কি মনে করবেন? এই বলিয়া সে তাড়াতাড়ি নিচে চলিয়া গেল। অমলও আর তাহাকে বাধা দিল না। সে তার পিতাকে দেবতার মতোই ভক্তি করিত। শুধু অন্য দিনের মতো সেদিন অমল আর খেলিতে যাইতে পারিল না। তাহাদের গাড়ি যে পথে চলিয়া গেল, সেই দিকে চাহিয়া জানালার গড়াত ধরিয়া সে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। মাঘের শীত কাটিয়া গিয়া হঠাৎ সেদিন গরমের হাওয়া বইতেছিল। পশ্চিমের আকাশ হইতে অস্তগামী সূর্যের শেষ রক্তিম আভাটুকু আসিয়া অমলের মুখ চোখে পড়িয়া তাহাকে যেন কেমন বিষণ্ণ ও মলিন দেখাইতেছিল। পিসিমা বাড়ির গিন্নি, তিনি ভাবিয়াছিলেন অমল যেমন প্রত্যহ বৈকালে খেলিতে যায়, আজও বোধ হয় তেমনি গিয়াছে। তাই পাশের বাড়ির মিত্তির গিন্নির সঙ্গে ছাদে দাঁড়াইয়া উচ্চকণ্ঠে আলাপ করিতেছিলেন। বলি, বউ তো নয় মা, যেন ধিঙ্গি। এখনো কি শ্বশুরের সঙ্গে সেজেগুজে একলা বেড়াতে যাওয়া ভালো দেখায়? আর এতই বা কেন? হোক না শ্বশুর, বলে পুরুষ মানুষ বলেও তো একটু সমীহ করে চলা উচিত। কি বলো বৌমা? শ্বশুর বলে একেবারে মানে না মা, এমন বউ। মিত্তির গিন্নি কণ্ঠে এক প্রকার সুর টানিয়া বলিলেন, তা নয় আবার। বলি, আমাদেরও তো একদিন ছিল, আমাদেরও তো বিয়ে হয়েছিল অল্প বয়সে। কিন্তু তোমায় বললে বিশ্বাস করবে না মা, শ্বশুর আমার বৌমা বলতে অজ্ঞান। এক পাতে বসে কতদিন তার সঙ্গে খেয়েছি, তাই বলি কি আর 15-16 বছরের মাগি হয়ে। আর অমলটাও তেমনি, এখন বড় হয়েছিস, সব দেখছিস শুনছিস, বউটাকে একটু বারণ করে দিতে পারিস তো? এদিকে যে আমার মুখ দেখানো ভার হলো, লোকে যে আমার গায়ে থুথু দিচ্ছে মা। অমল পাথরের মতো স্থির হইয়া দাঁড়াইয়া কথাগুলি শুনিল। তারপর সবার অলক্ষ্যে অন্ধকার সিঁড়ি দিয়া নামিয়া বাহিরে চলিয়া গেল।
সেদিন আবার হরিবিলাস বাবুর ফিরিতে সবচেয়ে বেশি রাত হইল। তিনি বৌমাকে লইয়া নতুন পাহাড় দেখাইবার জন্য গয়ার কাছে গিয়া পড়িয়াছিলেন। আসিবার সময় মেনকার আশীকৃত গোলাপ ফুল পাহাড় হইতে তুলিয়া আনিয়াছিল অমলকে উপহার দেবার জন্য। অমল গোলাপ ফুল বড় ভালোবাসে, কিন্তু ফুল লইয়া তাড়াতাড়ি ঘরে ঢুকিয়া মেনকা মুশরাইয়া পড়িল। দেখিল অমল ঘুমাইয়া পড়িয়াছে। প্রত্যহ সে তাহার পথ চাহিয়া বসিয়া থাকে, তাই আজ তাহাকে ঘুমাইতে দেখিয়া মেনকার মনে কেমন ভয় হইল। সে তাহার গায়ে হাত দিয়া আস্তে আস্তে ডাকিল, তুমি কি ঘুমোচ্ছ? দেখো তোমার জন্য কত ফুল এনেছি। অমল মুখ তুলিয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিল, যেন সেখানে সে কি খুঁজিতে চেষ্টা করিতেছে। সেই চাহনির অর্থ বুঝিতে না পারিয়া মেনকার বুক কাঁপিয়া উঠিল। সে তাহার মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিল, এমন করে আমার দিকে চেয়ে আছো কেন গো? কি হয়েছে বলো না। অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও অমল বলিল, অসুখ করেছে। তুমি কিছু খাবে না? না। মেনকা ফুলগুলি তাহার মাথার কাছে রাখিয়া দিয়া কাপড় চোপড় ছাড়িল এবং কোনো রকমে 4টি ভাত খাইয়া আসিয়া শুইয়া পড়িল। গোলাপের গন্ধে তখন ঘরের বাতাস সুরভিত হইয়া উঠিয়াছিল। মেনকা যখন আলো নিভাইয়া শুইতে আসিল, অমল বলিল, ফুলগুলো বাইরে ফেলে দাও, বড্ড গন্ধ, আমি সহ্য করতে পারছি না। গোলাপের গন্ধ যাহার এত প্রিয় ছিল, তাহার মুখ হইতে এই কথা শুনিয়া মেনকা ভাবিল নিশ্চয় অমলের অসুখ করিয়াছে। তাই আর কোনো কথা না বলিয়া সে ফুলগুলি বাহিরেই ফেলিয়া দিল। পরদিন সকালে উঠিয়া অমল নিজের পড়াশোনা করিল এবং যথারীতি কলেজে চলিয়া গেল। মেনকাও তেমনি নানা কাজের মধ্যে থাকিয়া তাহাকে আর কিছু জিজ্ঞাসা করিবার অবসর পাইল না। কলেজ হইতে অমল সেদিন দেরিতে ফিরিল, অনেক ক্লাস ছিল। মেনকা তখন যথারীতি বেড়াইতে যাইবার জন্য বেশভূষা করিতেছিল। ঘরে ঢুকিতেই হঠাৎ অমলের চোখ পড়িল তাহার জামা কাপড়ের দিকে। তাহার মনে হইল যেন সে অন্য দিনের চেয়ে আজ বিশেষভাবে সাজিয়াছে। মেনকার এই মূর্তি অন্য কোনো দিন সে দেখে নাই। এক প্রকার হিংস্র আনন্দে অমলের চোখ দুটি জ্বলিয়া উঠিল। ধীর অথচ কঠিন পদক্ষেপে সে মেনকার কাছে অগ্রসর হইয়া বলিল, কার জন্য আজ এমন অপরূপ সাজে সেজেছ? মেনকা তাহার স্বভাব সুন্দর হাসিতে চোখ মুখ উদ্ভাসিত করিয়া বলিল, তোমার জন্য। আমার জন্য না, আর কারোর জন্য? কি বলছো তুমি? বলছি এই যে এই জামা কাপড় এক্ষুনি খুলে ফেলো, আমি তোমায় যেতে দেব না। এ বলে সে পথ আগলাইয়া দাঁড়াইল। মেনকা প্রথমে মনে করিয়াছিল অমল বুঝি রসিকতা করিতেছে, তাই আবার হাসি মুখে বলিল, পথ ছাড়ো লক্ষ্মীটি, বাবা দাঁড়িয়ে আছেন। অকস্মাৎ উত্তেজিত কণ্ঠে অমল বলিল, না, পথ ছাড়ব না। দেখো ছেলে মানুষই করো না, বাবা কখন থেকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন নিচে। থাকুন তিনি দাঁড়িয়ে, আমি কিছুতেই তোমায় যেতে দেব না। অনুনয় করিয়া তখন মেনকা বলিল, তোমার দুটি পায়ে পড়ি, পথ ছাড়ো, বাবা কি ভাবছেন বলো তো। রুক্ষ স্বরে অমল উত্তর করিল, বাবা কি ভাবছেন জানি না, তবে পাড়ার লোকেরা যা ভাবছে তা শুনলে তুমিও কানে আঙুল দেবে। ক্রুদ্ধা ফণিনীর মতো গর্জন করিয়া উঠিয়া মেনকা বলিল, পাড়ার লোকেরা কি ভাবছে তার মানে? তার মানে তুমি এখন আর ছেলে মানুষটি নও, আর বাবাও এমন কিছু বৃদ্ধ নন যে। চুপ বলিয়া মেনকা দুই হাতে তাহার কান চাপিয়া ধরিল। উত্তেজনায় ক্রোধে তাহার সর্বশরীর কাঁপিতে লাগিল। তারপর সহসা বেশভূষা সমস্ত টানিয়া ছিঁড়িয়া খুলিয়া ফেলিয়া দিয়া বিছানায় আছড়াইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। দুঃখে অভিমানে ঘৃণায় তার মুখে আর কোনো কথা জোগাইল না। অমল নিষ্পলক দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। বাহিরে হঠাৎ পরিচিত জুতার শব্দ পাইতে তারা দুইজনেই সচকিত হইয়া উঠিল। মেনকা তখন অশ্রুরুদ্ধ কণ্ঠে বলিল, তুমি কি সর্বনাশ করলে? বাবা নিজে কানে যে সব শুনে গেলেন। অমরের যেন চমক ভাঙিল। তাড়াতাড়ি দরজা খুলিয়া বাহিরে আসিতেই সে দেখিল চৌকাঠের পাশে এক জোড়া জুতার স্পষ্ট দাগ। যেটুকু সন্দেহ ছিল অমলের মনে, ইহা দেখিয়া তাহা দূর হইয়া গেল।
তখন ঘরে ঢুকিয়া কম্পিত কণ্ঠে সে বলিল, কি হবে মেনকা? মেনকা কোনো উত্তর না দিয়া শুধু ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। হরিবিলাসবাবু বৌমার আসিতে বিলম্ব হইতেছে দেখিয়া উপরে গিয়াছিলেন তাহাকে ডাকিবার জন্য, কিন্তু দরজার কাছে যাইতেই তাহার কানে যে সমস্ত কথা আসিয়া পৌঁছাইল তাহাতে তাহার দেহ হিম হইয়া গেল। নিশ্চল প্রস্তর মূর্তির মতো তিনি কিছুক্ষণ সেখানে দাঁড়াইয়া রহিলেন। তারপর ধীরে ধীরে নামিয়া আসিয়া একাকী গাড়ি লইয়া বাহির হইয়া গেলেন। মোটরের শব্দ কানে যাইতেই মেনকা ধর্মর করিয়া বিছানা হইতে উঠিয়া একেবারে জানালায় আসিয়া দাঁড়াইল। গাড়ি তখন ছুটিয়াছে উন্মত্ত বেগে, ধুলা উড়াইয়া চক্ষের নিমেষে তাহা দূরে অদৃশ্য হইয়া গেল। সঙ্গে সঙ্গে তাহার বুকের ভিতরটা কেমন করিয়া উঠিল। কাহাকে কি বলিবে মেনকা যেন কিছুই ভাবিয়া পাইল না। শুধু অগ্নিময় দৃষ্টিতে সে অমলের মুখের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। মেনকার মুখের দিকে চাহিতেই অমলের মুখ ছায়ের মতো সাদা হইয়া গেল। অপরাধীর মতো সে ঘাড় হেঁট করিয়া দাঁড়াইয়া রহিল। তাহারও মুখ দিয়া আর কোনো কথা বাহির হইল না, যেন এইমাত্র তাহাদের সম্মুখে বজ্রপাত হইয়া গেল। মেনকা কিছুক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে ঘর হইতে বাহির হইয়া গেল। তাহাকে কিছু বলিবার সাহস আর অমলের রহিল না। পিসিমা তখন ভাড়ার ঘরে বসিয়া ঠাকুর ঘরের জন্য প্রদীপ সাজাইতেছিলেন। মেনকা একেবারে সোজা তাহার সামনে গিয়া দাঁড়াইল এবং বলিল, পিসিমা, আমি এখনই একবার বাপের বাড়ি যাব। অনেক দিন কাকাকে দেখিনি, বড় মন কেমন করছে। তাহার কণ্ঠস্বর শুনিয়া পিসিমা একবার ভালো করিয়া মেনকার মুখের দিকে চাহিয়া দেখিলেন। স্ত্রীলোকের মনের খবর স্ত্রীলোকেরা যেমন বুঝিতে পারে এমন বুঝি আর কেউ পারে না। পিসিমা প্রথমটা মনে ভাবিলেন আজ মেনকা নিশ্চয়ই অমলের সঙ্গে ঝগড়া করিয়াছে, তাই বেড়াইতে যায় নাই এবং রাগ করিয়া বাপের বাড়ি যাইতে চাহিতেছে। তিনি বলিলেন, বৌমা, ছেলে মানুষই কি এখনো গেল না? এই ভর সন্ধেবেলা বাড়ি থেকে বেরোবার নাম করতে আছে? মেনকা দৃঢ় স্বরে শুধু বলিল, হ্যাঁ, আমি যাবই। পিসিমা জানিতেন শ্বশুরের আদরিণী বধূমাতাকে এ বাড়িতে কাহারও কোনো কথা বলিবার হুকুম নাই। সে একবার যাহা বলিবে তাহা না করিয়া ছাড়িবে না। তাই মিছিমিছি হরিবিলাস বাবুর বিরাগ ভাজন না হইয়া তিনি শুধু বলিলেন, তা যাবে তো যাও বাছা, তবে শ্বশুর এলে তাকে বলে গেলে কি ভালো হতো না? মেনকা বলিল, না, তাহলে বড্ড দেরি হয়ে যাবে, আমাকে এক্ষুনি যেতে হবে। তবে যাও বাছা, বলিয়া পিসিমা উপরে চলিয়া গেলেন। মেনকার উপরে উঠিল না কিংবা তাহার ঘরে গেল না, শুধু ঝি ও দারোয়ানকে লইয়া তৎক্ষণাৎ একখানা গাড়ি ভাড়া করিয়া বাপের বাড়ি চলিয়া গেল। পাটনা হইতে মাত্র 5 ক্রোশ দূরে মেনকার বাপের বাড়ি। অমল উপর হইতে মেনকার সব কথা শুনিতে পাইল, কিন্তু তাহাকে বাধা দিবার সাহস তখন যেন আর তাহার দেহে ছিল না। শুধু সে জালনা দিয়া চাহিয়া রহিল। দূরে মেনকার গাড়ির আলো মিলাইয়া গেল। সেদিন রাত্রি প্রায় 12টার সময় হরিবিলাসবাবু বাড়ি ফিরিয়া আসিলেন। তাহার ঘরে তখন আলো জ্বলিতেছে দেখিয়া তিনি মনে করিলেন হয়তো মেনকা তাহার খাবার লইয়া এত রাত পর্যন্ত বসিয়া আছে। কিন্তু কোন মুখে তিনি তাহার সামনে গিয়া দাঁড়াইবেন? তাহার বুকের ভিতরটা বার কয়েক ঢিপ ঢিপ করিয়া উঠিল। তবু ধীরে ধীরে তিনি অগ্রসর হইতে লাগিলেন ঘরের দিকে। নিস্তব্ধ বাড়ি, চারিদিক অন্ধকার। ঘরে দরজায় দাঁড়াইয়া তিনি আগে ভেতরে উকি মারিলেন। তারপর যখন দেখিলেন কেহ নাই, শুধু তাহার খাবার ঢাকা পড়িয়া আছে এক কোণে, তখন হরিবিলাসবাবু যেন স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন। কাঁচা ঘুম ভাঙিয়া চোখ রগড়াইতে রগড়াইতে অমলের পিসিমা ঘরে ঢুকিয়া দেখিলেন আলো যেমন জ্বলিতেছে, খাবার তেমনি ঢাকা দেওয়া রহিয়াছে, আর জামা কাপড় না ছাড়িয়া চুপ করিয়া একটা চেয়ারে বসে আছেন হরিবিলাসবাবু, যেন কিসের গভীর চিন্তায় তিনি মগ্ন। দাদা, তুমি খাবে না কিছু? হরিবিলাসবাবু যেন চমকাইয়া উঠিলেন। তারপর ভগ্নীর দিকে ফিরিয়া বলিলেন, না, আজ আর খিদে নেই আমার। তুমি আদর দিয়ে দিয়ে বউয়ের মাথাটা খেলে। হোমা, বলা নেই কয়া নেই, হঠাৎ ভর সন্ধেবেলা ঝি দারোয়ান সঙ্গে করে বাপের বাড়ি চলে গেল,
আবার সেখান থেকে বলে পাঠিয়েছে 1 মাস থাকবেন। এই বলিয়া তিনি চুপ করিলেন এবং ভাই ইহার কি উত্তর দেন তাহা শুনিবার জন্য জিজ্ঞাসু নেত্রে তাহার মুখের দিকে চাহিয়া রহিলেন। হরিবিলাসবাবু তখন এমন অন্যমনস্ক হইয়া পড়িয়াছিলেন যে অপর কেহ তাহার সহিত কথা বলিতেছেন সে কথা তাহার হুঁশই ছিল না। তাহাকে নীরব দেখিয়া পিসিমা মনে করিলেন কথাটা হয়তো ভাইয়ের ভালো লাগিল না। তাই পূর্বাপেক্ষা সুর ঈষৎ নরম করিয়া বলিলেন, তা যখন ছেলে মানুষ ছিল তখন না হয় একরকম শোভা পেত, এখন যদি তুমি একটু আধটু বকে না দাও তো একদিন তোমাকেই ভুগতে হবে, দেখে নিও। মেয়ে ছেলের এত বাড়াবাড়ি ভালো নয়। এই বলিয়া তিনি যেন এক বিরাট কর্তব্য সম্পাদন করিয়া ঘর হইতে বাহির হইয়া গেলেন। ভগ্নের এই কথা শুনিয়া তিনি যেন একটু অপ্রস্তুত হইয়া পড়িলেন। তাই তাড়াতাড়ি বলিলেন, তার ছেলে মানুষ অনেকদিন বাপের বাড়ি যায়নি, থাক না মাসখানেক সেখানে। তুমি আদর দিয়ে বউয়ের মাথাটা খাবে দাদা। এই বলিতে বলিতে পিসিমা তাহার নিজের ঘরে গিয়া শুইয়া পড়িলেন। সেদিন বিছানায় শুইয়া অনেক রাত পর্যন্ত হরিবিলাস বাবুর চোখে ঘুম আসিল না। মানুষের মন দূর কেউ, সেখানে নিত্য কত চিন্তা গড়িতেছে, ভাঙিতেছে, উঠিতেছে, পড়িতেছে। তাহা একমাত্র যিনি মানুষের সৃষ্টিকর্তা তিনি ছাড়া বোধ করি আর কেহই বুঝিতে পারে না। তাই মানুষ যখন মানুষের কার্যকলাপের সূত্র ধরিয়া তাহার কারণ অনুসন্ধান করিবার জন্য মাথা খুঁড়িতে থাকে, অন্তর্যামী তখন অন্তরালে বসিয়া মুচকি হাসেন। কাজেই পরদিন যখন হরিবিলাসবাবু চাকরি হইতে অবসর গ্রহণ করিবার জন্য অফিসে গিয়া এক দরখাস্ত করিয়া দিলেন, তখন তাহার সহকর্মীরা যেমন বিস্মিত হইলেন তাহার চেয়েও বেশি হইলেন বাড়ির লোকেরা। কত লোক তাহাকে কত বুঝাইলেন, কিন্তু তিনি কাহারও কথা শুনিলেন না, নিজের প্রতিজ্ঞায় অটল হইয়া রহিলেন। অমল সব শুনিয়াছিল, কিন্তু পিতার নিকট যাইয়া তাহাকে কিছু বলিতে তাহার সাহস হয় নাই। যেদিন মেনকা বাপের বাড়ি চলিয়া গেল সেই দিন হইতে আর একদিনও সে পিতার সম্মুখে বাহির হয় নাই, সর্বদা লুকাইয়া বেড়াইত। তাই ইহার দিন 20 পরে অমল যখন পিসিমার মুখে শুনিল যে তাহার পিতা চাকরি হইতে অবসর গ্রহণ করিয়াছেন এবং আজই রাত্রে হরিদ্বার যাইতেছেন, তখন তাহার বুক কাঁপিয়া উঠিল। কিছুক্ষণ তাহার মুখ দিয়া আর কথা বাহির হইল না, সেই স্থির হইয়া এক জায়গায় দাঁড়াইয়া রহিল। তারপর ধীরে ধীরে পিতার ঘরের দিকে অগ্রসর হইতে লাগিল, কিন্তু দরজার কাছে যাইয়া আর তাহার পা উঠিল না। সে কিছুতেই ঘরের ভেতর ঢুকিতে পারিল না। হরিবিলাস বাবু সেই অবধি কোনো দিন তাহাকে কাছে ডাকেন নাই। আজ হঠাৎ অমলকে দরজার নিকট আসিয়া ফিরিয়া যাইতে দেখিয়া ঘরের ভিতর ডাকিলেন। অমল ঘাড় হেঁট করিয়া পিতার সম্মুখে গিয়ে দাঁড়াইল। হরিবিলাসবাবু বলিলেন, আজ রাত্রে আমি হরিদ্বার যাচ্ছি, বাকি জীবনটা সেখানে কাটাবো মনে করেছি। তুমি এখন উপযুক্ত হয়েছ, এবার আমায় ছুটি দাও। এই নাও সিন্ধুকের চাবি, আর সরকার মশাই রইলেন, তিনি সব দেখাশুনো করবেন। সাবধানে হিসেবপত্র করে চলো, তাহলে তোমাদের কোনো দিন কোনো অভাব হবে না। অমল কি বলিতে গেল, কিন্তু পারিল না। তাহার ঠোঁট দুটি শুধু বার কয়েক কাঁপিয়া উঠিয়া থামিয়া গেল। চাবিটা হাতে লইয়া চোখের জল চাপিতে চাপিতে সে নিঃশব্দে ঘর হইতে বাহির হইয়া গেল। তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। অমাবস্যার গাঢ় অন্ধকারে বাগানের গাছপালা সব যেন প্রকৃতির সঙ্গে মশিলিপ্ত হইয়া একাকার হইয়া রহিয়াছে। উপরের বারান্দায় চুপ করিয়া দাঁড়াইয়া অমল ভাবিতে লাগিল, বোধহয় তাহারই অপরাধের জন্য আজ তাহার পিতা সংসার ছাড়িয়া বনবাসী হইতেছেন। কি জানি সেই মুহূর্তে কেন তাহার মনে হইতে লাগিল এই সমস্ত অনর্থের মূল সে নিজে। পুত্র হইয়া সেই যেন দাগা দিয়াছে পিতার মনে। ঘৃণায় তাহার সমস্ত মন কলুষিত হইয়া উঠিল। যেদিন হইতে তাহার জ্ঞান হইয়াছে সেদিন হইতে তখন পর্যন্ত পিতার স্নেহের অজস্র স্মৃতি একসঙ্গে মনে পড়িয়া অমলের 2 চোখ জলে ভরিয়া উঠিল। একটা দুঃসহ গ্লানি তার বুক হইতে ঠেলিয়া উঠিয়া যেন কণ্ঠ রোধ করিয়া ধরিতে লাগিল। হঠাৎ অমলের মনে হইল, এই সময় যদি মেনকা থাকিত তাহা হইলে হয়তো বাবার এই সংকল্প টলাইতে পারিত। তাই সেই কথা মনে হইবার সঙ্গে সঙ্গে সে একখানা ট্যাক্সি ভাড়া করিয়া ছুটিল শ্বশুর বাড়ি। রাত্রি 9টায় হরিদ্বার যাইবার গাড়ি, তখন 7টা বাজিয়াছে।
আর মাত্র 2 ঘন্টা বাকি। ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রে পথ হারা নাবিকের মতো উদ্ভ্রান্ত অসহায় দৃষ্টি লইয়া অমল একেবারে হাজির হইল মেনকার সামনে। মেনকা তখন একলা তাহার ঘরে বসিয়া চুপ করিয়া বাহিরের অন্ধকারের দিকে চাহিয়াছিল। অকস্মাৎ অমলকে ওই অবস্থায় সেখানে ঢুকিতে দেখিয়া সে তাড়াতাড়ি মাথায় কাপড় টানিয়া দিল। অমল বলিল, সর্বনাশ হয়েছে মিনু, বাবা সংসার ছেড়ে আজই হরিদ্বার চলে যাচ্ছেন। তুমি শিগগির চলো, তা না হলে বুঝি আর কেউ তাকে ফেরাতে পারবে না। এ বলিয়া ঝড়ের মতো এক নিঃশ্বাসে যাহা যাহা হইয়াছে সব একসঙ্গে বলিয়া ফেলিল। পাষাণ প্রতিমার মতো নীরব নিশ্চল হইয়া মেনকা সব কথা শুনিল। বোধ করি এইরকম একটা ভয়ানক কিছু শুনিবার আশঙ্কাই এতদিন সে করিয়াছিল। নিজের শ্বশুরকে সকলের চেয়ে ভালো করিয়া চিনিত একমাত্র মেনকা। তাই স্বামীর কথার কোনো উত্তর না দিয়া সে যখন চুপ করিয়া বসিয়া রহিল, অমল তখন রীতিমতো বিস্মিত হইল। তবু কিছুক্ষণ পরে আবার সে বলিল, মিনু, শিগগির কাপড় পরে নাও, আর দেরি করলে হয়তো বাবার সঙ্গে দেখা পর্যন্ত হবে না। রাত 9টায় গাড়ি। মেনকা বলিল, আমি যাব না, তুমি যাও। তাহার কণ্ঠস্বরের এই দৃঢ়তা দেখিয়া অমল অবাক হইয়া গেল। যে পিতা তাহাকে এত ভালোবাসিতেন এবং যাহাকে মেনকাও সদা সর্বদা ছায়ার মতো ঘিরিয়া থাকিত, তাহার প্রতি এই ঔদাসীন্য কেন বুঝিতে না পারিয়া অমলের মাথা যেন কেমন গোলমাল হইয়া গেল। তথাপি সে আরেকবার ব্যাকুল কণ্ঠে বলিল, মিনু, তোমার পায়ে পড়ি, একবার চলো। আমি জানি তুমি বলে বাবা কখনোই যেতে পারবেন না। মেনকা শান্ত কণ্ঠে শুধু জবাব দিল, না, তা হয় না। অমল তাহাকে অনেক সাধিল, অনেক অনুনয় বিনয় করিল, কিন্তু কিছুতেই রাজি করাইতে পারিল না। মেনকা আপনার সংকল্পে তেমনি অচল অটল হইয়া বসিয়া রহিল। অমল আরও কিছুক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া শেষে ধীরে ধীরে ঘর হইতে বাহির হইয়া গেল। মেনকা তাহাকে কোনো কথা জিজ্ঞাসা করিল না, এমনকি একবার বসিতে পর্যন্ত বলিল না। সে যেমনভাবে আসিয়াছিল ঠিক তেমনিভাবেই আবার চলিয়া গেল। সরকার মহাশয়ের মুখে হরিবিলাসবাবু শুনিয়াছিলেন যে এইমাত্র একখানা ট্যাক্সি করিয়া অমল কোথায় চলিয়া গিয়াছে। কোথায় যে গেল তাহা বোধ করি তিনি অনুমানে বুঝিতে পারিয়াছিলেন। তাই গাড়িতে মালপত্র বোঝাই করিয়া সরকার মহাশয় যতই তাহাকে ট্রেনের সময় হয়েছে বলিয়া তাগাদা দিতে লাগিলেন, ততই তিনি যাই যাই করিয়াও যাইতে পারিতেছিলেন না। মানব চক্ষুর অন্তরালে তাহার হৃদয়ের কোন গোপন কক্ষে কে যেন আরেকজন স্নেহ ব্যাকুল কণ্ঠের শেষ দুটি কথা শুনিবার জন্য তখনও সাগ্রহে প্রতীক্ষা করিয়াছিল। একসময় সরকার মহাশয় আসিয়া বলিয়া গেলেন, আর মাত্র 20 মিনিট আছে ট্রেনের। এখন না বাহির হইলে এই গাড়ি ধরিবার আর কোনো আশা নাই। একটু অপ্রস্তুত হইয়া পড়িয়া হরিবিলাসবাবু বলিলেন, এই চলো, যাচ্ছি। বলিয়া শেষবারের মতো তিনি দরজার উপরে যে দুর্গার ছবি ছিল তাহাকে প্রণাম করিয়া যেমন পা বাড়াইয়াছেন, ঠিক সেই মুহূর্তে বাহিরে একখানা মোটরের শব্দ হইল। তিনি থমকিয়া দাঁড়াইলেন। কাহার চরণের ধ্বনি যেন তাহার ঘরের দিকে আসিতে লাগিল। কিন্তু মিনিট খানেক পরে একলা নতমুখে ঘরে আসিয়া ঢুকিল অমল এবং পিতাকে প্রণাম করিয়া তার পায়ের ধুলা লইয়া মাথায় রাখিতে গিয়া কাঁদিয়া ফেলিল। শুধু মুহূর্তের জন্য যেন হরিবিলাসবাবুর চক্ষু অমলের পেছন দিকে একবার কাহাকে দেখিবার জন্য ব্যাকুল হইয়া উঠিল। কিন্তু তাহার পর কোনো কথা না বলিয়া এক হাতে তিনি অমলের চোখের জল মোছাইয়া দিয়া নিঃশব্দে ঘর হইতে বাহিরে গিয়া মোটরে উঠিলেন। গাড়ি ছাড়িয়া দিল। সেদিন সেই মসি মলিন আকাশের নিচে 3টি নরনারীর জীবনে নিঃশব্দে যে বিয়োগান্ত নাটকের অভিনয় হইয়া গেল, একমাত্র অন্তর্যামী ছাড়া তাহার বোধ করি আর কেহ সাক্ষী রহিল না। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সুমথনাথ ঘোষের লেখে একটি গল্প, অভিমান। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।